নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, ভারতবর্ষ এতদিন নেভার ফার্স্ট নীতিতে চলতো। সেই নীতির এখন কিছু বদল হচ্ছে। এই নির্বাচনগুলো শেষ হয়ে গেলে, এই যে আমাদের চারটে স্টেট এবং একটা তিনটে স্টেট এবং একটা আপনার এই কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলোর নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এই নীতি বদলের একটা সিদ্ধান্ত পাকাপাকি হবে। আগে ছিল কি, নেভার ফার্স্ট, যে আমার যে আছে, পড়শি আছে, টাকা আমি প্রথম দেখব। এখন নীতি সামান্য পরিবর্তন করে একটা গুড সামনে বসিয়ে দেওয়া আছে। গুড নেভার ফার্স্ট, মানে ভালো রাষ্ট্র, ভালো পড়শি, সে প্রথম। অর্থাৎ ভালো পড়শি যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক যেমন পূর্ব ছিল তেমনই থাকবে। পরবর্তীকালে যে নীতিটা পরিবর্তন হচ্ছে, সেখানে যাদের সঙ্গে বনছে না বা ভারতবর্ষের সঙ্গে তাদের কাজে এবং কথায় অনেক অমিল রয়ে যাচ্ছে, তাদেরকে ওই গুড নেভার ফার্স্টের নীতির মধ্যে রাখছে না ভারত। এর মধ্যে কিন্তু অবশ্যম্ভাবী বাংলাদেশ পড়ে যাবে। কারণ আপনারা এক সময় বলেছিলেন, এবং ভারতীয় অনেক গণমাধ্যমে আলোচনা হয়েছিল এটা, এবং রাজনৈতিক নেতাদের মধ্যেও আলোচনা হয়েছিল, যে সব ডিম এক ঝুড়িতে রাখা ঠিক নয়। ভারতবর্ষ 2004-এর শিক্ষা ভুলে গিয়েও বিএনপির ঝুড়িতে কিন্তু ডিম রেখেছিল। আপনারাই সাক্ষী আছেন। আমাদের বেগম জিয়া মারা যাওয়ার পর তারেক জিয়াকে শোক জানাতে জয়শঙ্করজি কোনো দূত না পাঠিয়ে নিজে গেছিলেন, এবং সেই সময়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে টুইট করেছিলেন এবং শোক বার্তা জানিয়েছিলেন, বার্তা পাঠিয়েছিলেন। তার সঙ্গে তাকে ভারতবর্ষে আসার আমন্ত্রণও জানিয়েছিলেন। এমনও ঠিকঠাক হয়েছিল তারেক রহমানের ভারত যাত্রা দিয়েই প্রথম তার বিদেশ সফর শুরু হবে। কিন্তু আলটিমেটলি তার কোনো এখনো পর্যন্ত সিদ্ধান্ত হলো না। আমাদের দেশে খলিলুর রহমান ঘুরে গেছেন কবে? তারপর থেকে ভারতবর্ষকে একটা কথা বলতে বলে দেখেছেন? ভারতবর্ষ কিন্তু বলেনি। দ্বিতীয় হচ্ছে, খলিলুর রহমানকে ডেকে পাঠানো হয়েছিল। খলিলুর রহমান বলেছেন, আমি একটু ব্যস্ত আছি। তার মধ্যে ভারতও আর চাপাচাপি করেনি, কারণ ইলেকশন রয়েছে, মোদিজিও ব্যস্ত, সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, অমিত শাহ তো এইখানেই পড়ে রয়েছেন, রাজনাথ সিংহ দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন। এখন একা জয়শঙ্করজি সব দিক সামলাতে পারবেন না বলে এখন কেউ কাউকে আর দেখা করার জন্য ডাকছেও না, সময়ও দিচ্ছে না। এই ইলেকশনটা 29 তারিখ মিটে যাবে, 4 তারিখ ফল প্রকাশ হয়ে যাবে, 7-8 তারিখের মধ্যে সরকার গঠন এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ সব কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে বিলটা যেটা আসছে, গুড নেভার ফার্স্ট যে নীতি আসছে, সেই নীতিটা অ্যাপ্লাই করা হবে। এখনো যদি ফর্মালি নীতিটা প্রণয়ন হয়নি, কিন্তু এখনই কিন্তু আপনাদের ওই বাংলাদেশে চাল ডাল রপ্তানির ক্ষেত্রে কিন্তু অনেক বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয়েছে। আমি তো এই দেশে, আমি জানি না, আপনারা জানাতে পারবেন আমাকে, যে ইদানিং ভারতবর্ষ থেকে কত চাল ডাল তেল নুন কত গেছে। আমি তো জানি না, আপনারা নিশ্চয়ই জানবেন। যদি আমাকে একটু কমেন্টে জানান, তাহলে আমি একটুখানি আমার একটু জ্ঞানটা বাড়বে। আমি আপনাদের কাছ থেকে এটা জানতে চাইছি যে কতটা চাল ডাল
আপনারা পেয়েছেন, আর কতটা তেল আপনারা পেয়েছেন, আবার কবে তেল পাবেন। এদিকে আদানির তো 3 নম্বর প্ল্যান্টটা 800 মেগাওয়াটের প্ল্যান্টটা বসে গেছে বলে একটা কারণ দেখানো হয়েছে। যদিও আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম, 2 দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তারা ওই নতুন বন্ধ করে দিয়ে বন্ধটা করেছে, কারণ ন্যাশনাল গ্রিডে যখন লাইনটা ঢোকানো হচ্ছে তখন তো চালু লাইনে ঢোকানো যাবে না, সে তো কয়েক হাজার ভোল্টের লাইন। তাই এটাকে অফ করে দিয়ে, চুল্লিটাকে অফ করে দিয়ে 3 নম্বর চুল্লির এটা লাগানো হচ্ছে। এটা হচ্ছে 800 মেগাওয়াটের, আর দুটো আছে 400, 400, 800 মেগাওয়াটের। তাহলে আর 400, 400, 800 আর এদিকে 800, 1600 মেগাওয়াটের এই টোটাল 3টে প্ল্যান্টের ক্ষমতা, উৎপাদন ক্ষমতা। তার মধ্যে একটা প্ল্যান্ট যদি বসে যায়, এখন তো বাংলাদেশে এখন তো দিনের বেলাও তারা দেখছে বোধহয়, এমন যে অবস্থা। আমি জানি সকলের ভিউজ কমে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা মোবাইল চার্জ দিতে পারছেন না, কারেন্টই থাকছে না। তারপরেতে আপনাদের দেশের যে তেলের সংকট, সেই তেলের সংকট মোকাবিলা আপনারা করতে পারছেন না। বিদ্যুৎ উৎপন্ন নিজেরাও করতে পারছেন না। একটা তৈল শোধনাগার ছিল পায়রা বোধহয়, বেটি খোলে আমার জানাবেন, পায়রা তৈল শোধনাগার, সেটা ক্রুড তেলের অভাবে ফালতু চালিয়ে রাখার কোনো দরকার নেই বলে ওটাকে বন্ধ করে দিয়েছে। কালকে একটা ফটো কার্ড দেখলাম, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটাও নাকি বন্ধ হয়ে গিয়েছে। সত্যি মিথ্যে আমি জানি না, আমি একটা ফটো কার্ড দেখলাম। তো এই যে যখন অবস্থা, তখন না আছে খাদ্যপণ্য, না আছে বিদ্যুৎ, না আছে আপনার যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত তেল, তাহলে কোন জায়গায় গিয়ে পৌঁছাতে তারেক রহমান? যদিও আপনাদের দেশে ইতি উতি খবর টবর রটিয়ে দেওয়া হচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারটা আবার পুনরায় স্থাপন করার জন্য ভারত নাকি আগ্রহী, তারেক রহমান কি রাজি হবে, এরকম একটা খবর করা হচ্ছে, চারদিকে রটানো হচ্ছে। কিন্তু খবরটা সর্বৈব, আমি ভুল বলবো না, বিভ্রান্তিকর। কারণ ভারত একবার সুযোগ দিয়েছিল, দ্বিতীয়বার সুযোগ দিয়ে, প্রথমবার তো ঝাড়কে সুযোগ দিয়ে, দ্বিতীয়বার মোদিজি সুযোগ দেন। নওয়াজ শরীফের নাতনির বিয়েতে গিয়েও তাই কিন্তু সুযোগ দিয়েছিলেন। তারপরে কি করলো, কার্গিলে চড়ে বসলো, আর সুযোগ দেবে না। তেমন দ্বিতীয়বার সুযোগ কিন্তু তারেক রহমানকে দিয়েছিল, আর ভারতবর্ষ সুযোগ দেবে না। ভারতবর্ষের সরকার আসবে, সরকার চলে যাবে, কিন্তু নীতি যা থাকবে সেই নীতিটা কিন্তু একই থাকবে। যেমন ইন্দিরা গান্ধীর সময় যে নীতি ছিল, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা সখ্যতার নীতি ছিল, সেই নীতিটা অনেক সরকার এসছে, ইউপিএ থেকে, কংগ্রেস থেকে, এনডিএ, তারপর এখন বিজেপি, যদি বিজেপি এনডিএর মধ্যেই আছে, আরো শরিক দল রয়েছে। তবে এবারে যে ভোট হয়েছে তাতে মনে করা হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতায়, মানে দ্বিতীয় ফেজে যদি, মানে প্রথম ফেজের মতো যদি ভোট দ্বিতীয় ফেজে হয়, তাহলে বিজেপি হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে বসে যাবে। সেক্ষেত্রে শক্তি আরো বাড়বে, রাজ্যসভার শক্তি আরো বাড়বে, ফলে যে কোনো বিল, যে কোনো জিনিস ফটাফট তারা স্যাংশন করে নিতে পারবে, আর কোনো রকম আপত্তি থাকবে না, কেউ আপত্তি তুলতে পারবে না, বিরোধী দল বলে আর কেউ থাকবেই না, নিশ্চিন্ন হয়ে যাবে। আমি বিধানসভার ক্ষেত্রে বলছি, এই ধারাটা যদি ধরে রাখতে পারে 29-এর লোকসভায়, এর বিধানসভার যে ধারাটা, এই ধারা যদি 29-এর লোকসভায় ধরে রাখতে পারে বিজেপি, আর যে উন্নয়নের কার্ড বিজেপি খেলছে সেটা যদি সত্যিই বাস্তবায়ন হয়, তাহলে 29-এ কিন্তু ওই ডিপ স্টেট
যাই করে থাকুন না কেন, 2024 সালে ক্ষমতা কি মানে আসন কিছুটা কমেছিল। এবারে ডিপ স্টেটের ক্ষমতা, বাপের ক্ষমতা হবে না, এবারে ডিপ স্টেট এসে এখানে কিছু করতে পারবে, খেলার চেষ্টা করবে, আমি জানি খেলার চেষ্টা করবে, কিন্তু কিছু করতে পারবে না। আর সেক্ষেত্রে যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা কেন্দ্রে 2029 সালে পেয়ে যায়, তাহলে দেশের চিত্রই বদলে যাবে। আপাতত বাংলাদেশের চিত্র বদলাবে যদি বিজেপি বাংলায় ক্ষমতায় চলে আসে, তবে আসার সম্ভাবনা প্রবল। প্রথম দফার ভোটেই সেটা কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোট হতে আর 5 দিন বাকি আছে, সামনের বুধবার, বোধহয় সম্ভবত 23 তারিখ 29 তারিখ বুধবার। যদি বুধবার পড়ে তাহলে বুধবার দিন আমরা সব ভোট দিতে যাব, একদম শান্তিপূর্ণ। একটা বোমাও পড়েনি কোথাও, একটা লাশও পড়েনি, একটা গুলিও চলেনি, একটা অস্ত্রের ঝনঝনানিও হয়নি, পুরো পিসফুল ভোট। আর আমাদের এখানে মানে কলকাতা, গ্রেটার কলকাতাতে একমাত্র হাওড়া ছাড়া আর দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা ছাড়া তার আর কোথাও গন্ডগোল সাধারণত হয় না। প্রপার কলকাতাতে হয়ই না, কে কাকে গন্ডগোল করবে। তো যাই হোক, এখন যদি বিজেপি এসে যায় ওয়েস্ট বেঙ্গলে, তাহলে বলেছি ফুল হাওয়া টাইট। আপাতত ওই গুড নেবার ফার্স্ট ওই নীতি থেকে বাংলাদেশ সরে যাচ্ছে, এটাই ছিল খবর, এটাই আমি আপনাদের জানাতে এসেছিলাম। ফলে যে আপনারা মানে সাহায্য ভারতবর্ষের কাছ থেকে পেতেন বন্ধু রাষ্ট্র হিসেবে, সেই সাহায্যগুলো আপাতত বন্ধই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।